সারা রাত্রি আমি ঘুমাতে পারিনি। ওই খাটের ওপর শুয়েছিলাম। হঠাৎ মাঝরাতে কে মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বেলে দেখলাম কেউ নেই। নমস্কার জানাই আপনাদের সকলকে স্টোরিজ অব দ্য নাইটের রাতের গল্পে। আজকের রাতের গল্পটি হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালঙ্ক। তো চলুন শুরু করা যাক। অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্টিক স্ট্রিটের বাঁদিকের ফুটপাত দিয়ে উত্তর দিকে মুখ করে চলছিল। সমস্ত অফিসে সবেমাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধো অন্ধকার আধো আলোয় পথ চেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গাড়ির মতো ধীরে ধীরে পথ ভেদ করে চলেছিলাম। তখন সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ সবিস্ময়ে আমার দিকে চেয়ে বলে উঠল, খগেন, মাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। বললাম তার প্রমাণ? আমাকে ধাক্কা দিয়ে তো তুমি চলে গেছিলে আরেকটু হলে, ভাগ্যিস ডাকলাম। সরি, কিন্তু আমি এখন বিশেষ ব্যস্ত। তা তো বুঝতেই পারছি। তা কোথায় চলেছো শুনি? তোমাকে আমার সঙ্গে যেতে হবে, বেশি দূর নয়, যাওয়ার পথে সব বলবো। আশ্চর্য! না বললে শুনবো না, জোর করে নিয়ে যাব। ছেলেবেলা থেকে সতীশকে চিনি। কথা অনুযায়ী সে কাজ করে, আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভুলে না। অগত্যা তার সঙ্গে যেতে হলো। তার গন্তব্যস্থান খুব কাছেই ছিল এবং সে তার উদ্দেশ্যে খুব সংক্ষেপে ব্যক্ত করল। সকালের খবরের কাগজে বেচাকেনার কলমে একটি বিজ্ঞাপন ছিল। একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট প্রত্যেক মূল্যে দাতাকে বিক্রি করা হবে। জগতে ইহা অদ্বিতীয়। সুযোগ হারালে অনুশোচনা করতে হবে। 2/3 ফিট। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বলল, পর বুঝলাম। তার রহস্যজনক শব্দটার মানে কি? এটাই তো আমার ভাবিয়ে তুলেছে, কোনো হদিশ করে উঠতে পারছি না। সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে, হঠাৎ সে লাফিয়ে উঠল। পেয়েছি পেয়েছি, এই গলিটাই। সন্ধ্যার স্তিমিত আলোকে সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগলো। চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট। সতীশের হাতটা ধরে বললাম, খাট কিনে কাজ নেই সতীশ, চল ফিরে যায়। আমার বাঙালি খাট বেঁচে থাকুক। সতীশ প্রবল বেগে এক ঝাঁকুনি দিয়ে উঠল। ভিট্টু কোথাকার! এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না। গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে। অন্নপ্রাশনে ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায়। নাকে রুমাল চাপা দিয়ে কোনো অন্য পথে চলতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার উপর দিকে কয়েকটা বাদুড় ডানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগলো। পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না। পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড। তার উপরকার নরকঙ্কালের ছবিটি জীর্ণপ্রায়। কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট বাড়িতে এসে পৌঁছালাম। অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি। ইট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালে সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল। ভাঙা দরজা দিয়ে অতি সন্তর্পণে ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছনে ফেলে আসলাম, সেখানে তো কারো ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখে কৌতূহলের ছাপ বর্তমানে। নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছে। এতগুলি লোক, কিন্তু কারোর মুখে একটি কথা নেই। ছুঁচ পড়লেও তার শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পর একটি বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথার একটিও চুল কাঁচা ছিল না। তার সামনের উপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটি ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলি ঘর পার করে সে খাটের ঘরে নিয়ে গেল। বাড়িতে একটি দুর্ভেদ্য দুর্গের মতো চারিদিকে গোলকধাঁধা। হ্যাঁ, খাট বটে।
অমন খাট আমি জীবনে আর দুবার দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যান, গম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটি বিশেষ বড় নয়, দুটি মানুষ বেশ আরামে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গাও করা হয়। দেখে চমকে গেলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল। কেনবার জন্য সকলের কি সে ব্যাকুলতা। দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি জুটলো 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় 10টা বাজলো। যে দেখলো সেই বলল, চমৎকার। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। আবার এসো, নেমন্তন্ন রইলো। তথাস্তু বলে চলে গেলাম। আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির। উস্কো খুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটি জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত্রি ঘুম হয়নি। আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম, আরে ব্যাপার কি? বিপদ, ভীষণ বিপদ। সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না। কিসের বিপদ? এই খাট। একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, ওটা একটা রহস্যজনক খাট। পূর্ব রাতের ঘটনা সে সব আমাকে বর্ণনা করলো। সারা রাত্রি আমি ঘুমাতে পারিনি। ওই খাটের ওপর শুয়েছিলাম। হঠাৎ মাঝরাতে কে মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বেলে দেখলাম কেউ নেই, খাট ঠিকই আছে। আবার শুয়ে পড়লাম। তার কিছুক্ষণ পরে ঘুম ভেঙে গেল। কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছিল। দেওয়ালের সঙ্গে যেন খাটটা ভীষণ ঠোকাঠুকি চলছে। ধর্মর করে উঠে আলো জ্বাললাম। না, সবকিছু নিঃশব্দে নিথর, কোথাও একটুকু শব্দ নেই। আমি আবার শুয়ে পড়লাম। এবার আর আলো নেভালাম না। ভোর রাত্রে কার দুর্বোধ্য অন্তকণ্ঠের বিলাপ ধ্বনিতে চেতনা ফিরে এলো। কে যেন খাটের পাশে বসে বিনয়ে বিনয়ে কাঁদিতে মরেছিল। বলেছিলাম তো তোমায় প্রথমেই, ও খাট কিনে কাজ নেই। যেমন তোমার রোগ, এবার বোঝো। দেখো খগেন, তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না। ওই হতভাগা খাটটার উপর এমন মায়া লেগেছে যে কি বলবো। আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই। তবে মরো ওই খাট নিয়ে। আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ, আজ তুমি আমাদের এখানে রাতে খাওয়া দাওয়া করবে। সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেবো। দেখি ওর গলদ কোথায়। আর আমার অফিস? পাগল, কাল যে রবিবার। অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধেবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় পথের দিকে চেয়ে বসেছিল। সে সউল্লাসে চিৎকার করে উঠল। সুস্বাগতম, সুস্বাগতম। তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো? না, দিনের বেলায় গন্ডগোল হওয়ার তো কোনো কারণ নেই। দেখো দেখি বাবা খগেন, এত বলছি যে বিক্রি করে দে, তা আমার কথা যদি ও শোনে। বলছো কি মা? ভয় পেয়ে 1500 টাকায় খাটটা বিক্রি করব? খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধু খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দীনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস, আর সতীশের হাতে হেলথ অ্যান্ড ডাইজিন। রাত ক্রমে ক্রমে বাড়তে লাগলো। ঠিক হলো আগে সতীশ ঘুমোবে আর আমি জাগবো। তারপর সতীশ জাগবে আর আমি ঘুমোবো। বইখানা খুলে বসে রইলাম। পড়তে পারলাম না একটি অক্ষরও। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে। এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম। ওই বুঝি অপদেবতা আমার গলাটা দিল টিপে। তাদের বাড়ির ঘড়িতে সুর করে 2টো বেজে গেল। হঠাৎ মনে হলো কে যে বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। তারপর পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠলো। আমার সারা শরীর ডোল দিয়ে উঠলো। লোমগুলো খাড়া হয়ে উঠলো। হঠাৎ সশব্দে খোলা জানলাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান যেন লোপ পেয়েছে। আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সভয়ে ডেকে উঠলাম, সতীশ, সতীশ, সতীশ। ব্যাপার কি খগেন, ব্যাপার কি? ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। সতীশ আমার দু কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো। খগেন, খগেন। আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, ও, যা ভয় পেয়েছিলাম। তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমার জেগে কাজ নেই। তুমি ঘুমাও, আমি জেগে বসে আছি। না, আমারও ঘুমিয়ে কাজ নেই। আর তাছাড়াও ঘুম আমার হবে না আদেও। ভিট্টু কোথাকার। তারপর ভীতু আমি ও সতীশ দেওয়ালে ঢ্যাসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম।
কেউই একটাও কথা বললাম না। আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের দিকে একদৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারকা মিটমিট করে জ্বলছিল। বোধ হলো তারা যেন আমাদের বিপদে ফিকফিক করে হাসছে। আমরা চুপটি করে বসে আছি, এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল। আমরা সমস্বরে বলে উঠলাম, কে? বোধ হলো কে যেন মেন সুইচ বন্ধ করে দিয়েছে। হঠাৎ এক উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল। অমন হাসি আমি আর জীবনে কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষ হতে চায় না। সে কি বিকট শব্দ! বোধ হলো কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। সতীশ চট করে টর্চটা দরজার উপর ফেললো। তাতে হিতে বিপরীত হলো। বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলাটার ধারে বসে আর্তকণ্ঠে বিনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নায় কোনো ভাষা খুঁজে পেলাম না, কেবল একটা করুণ সুর সারা ঘরময় ঘুরে ঘুরে মরতে লাগলো। তারপর সে খাটের উপর গিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না। তার কান্নায় যেন খাটটা ভিজে গেল। সেই অবাধ্য ভাষার সকরুণ বিলাপ ধ্বনিতে এমন এক অগাধ বেদনার সঞ্চার করলো, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো। মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা ছিল কিছু বেশি, তাই সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল। কে? কে ওখানে? কিছুই দেখা গেল না। কেউ সাড়াও দিল না। সহসা সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল। মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে। তাদের হাড়ের খটমট শব্দে কানে পর্দা ছিঁড়ে যাবার উপক্রম হলো। আমার বুকের ভেতরটা টনটন করতে লাগলো কিসের যেন বেদনায়। বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। বোধ হলো আমি যেন অনেক দূরে এক চীনা বাড়ি গিয়ে হাজির হয়েছি। একটি ছোট্ট ঘরে তখন সেই গভীর রাতে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছিল। ঘরের মেঝের উপর একটি লোক মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে। একটা ছেঁড়া মাদুরের উপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কালসার হয়ে গেছে। তার পাশে বসেছিল তার স্ত্রী হবে বলে বোধ হলো। চেহারা কিন্তু স্বামীর 4 গুণ। একটা মস্ত টুলের ওপর বসে সে ডুলছিল। তার পাশে আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো? হঠাৎ স্ত্রী লোকটি বিকট এক হাঁ করে হাই তুলল। তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারিদিকে চেয়ে দেখলাম তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি। ক্রুদ্ধা বাঘিনীর মতো তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের দিকে আঙুলগুলো সংকেত করে। বোধ হলো সে চায় খাটে উঠতে, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাঁচতে কাঁচতে তার মুখটি এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল। আর সে উঠল না। তার স্ত্রী তার পাশে বসে বিনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো। যখন জ্ঞান ফিরল, দেখলাম ভোরের আলোয় চারিদিক ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন। আমি কোথায়? সতীশ কোথায়? সতীশের এখনো জ্ঞান ফেরেনি। তারপর শুনলাম রাত্রি 4টে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গো গো করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাক্কা 3 ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান ফিরে। ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক আর কি। জ্ঞান ফিরলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও সেই আমার মতো অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল। আমি বিস্ময়ে সকলের দিকে তাকিয়ে রইলাম। আগে এই সর্বনেশে খাটটা বিদায় কর বাবা। খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো। পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত 2000 টাকায়। এক ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যাক, মাছ থেকে কিছু লাভ হলো। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো। এখনো মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একবার মনে হয় সেটা এখনো কার কাছে আছে, খোঁজ করি। সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমে ব্যাধির ভয়ে খাটের উপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ তৃপ্ত হয়েছে, না এখনো সে ওই খাটের পিছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে?
কাউকে ওর ওপর শুতে দেবে না বলে। আজকে আমাদের গল্পটি এতটুকুই ছিল। আবার আসবো আমরা অন্য কোনো লেখকের অন্য কোনো গল্প নিয়ে।